আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাদ্দাম হোসেন, পরিচালক দিনাজপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার। দেখছিলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 3 মাস 6 মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ধারাবাহিক ক্লাস। আমরা এই মুহূর্তে আছি সকালের ব্যাচের মাইক্রোসফট অফিস এক্সেলের 3 নম্বর পর্বের দ্বিতীয় পার্টে। আমরা প্রথম পার্ট লাইভ করছিলাম, ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমরা বাকিটুকু রেকর্ড করছি, এটা আপলোড করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা ছিলাম হলো আমার ইনক্রিজ ইন্ডেন্ট ডিক্রিজ ইন্ডেন্ট। এই ইন্ডেন্টটা কী করছে, আমি যেই সেলটা সিলেকশন বসে থাকছি সেই সেলটাকে আধা ইঞ্চি করে ডানে নিয়ে যাচ্ছে, আধা ইঞ্চি করে বামে নিয়ে যাচ্ছে। কথা হলো এখানে আধা ইঞ্চি যায় নাকি আধা পয়েন্ট যায়, এখানে আবার ইঞ্চির হিসেবে না, এখানে হলো 1 পয়েন্ট করে হিসেবে হয়। ওই উপর দিকে আমরা যদি একটু রুলারটা দিকে তাকাই, আমরা এই যে এখানে দেখবো আর কি, সিলেকশন বাদ দিলাম, এই যে 3, আমার লেখাটা এই মুহূর্তে আছে কোথায়, মোটামুটি প্রায় 4-এর কাছাকাছি ঘরে আছে। এখানে তো আর ওয়ার্ডের মতো সিলেক্ট করা যায় না, প্রায় 4-এ আছে আর কি। এখন আমি আমার লেখাটাকে সিলেকশন করছি, মাঝে যদি একটা গ্যাপ আছে সামান্য একটু, এই যে ডিক্রিজ করছে আর কি, পিছাচ্ছি, এই যে 1 পয়েন্ট করে সামনে আগাচ্ছে। প্রশ্ন হলো 1 পয়েন্ট করে আগাতে আগাতে এরকম বক্স হয়ে গেল কেন? হ্যাঁ, ভিতরে ঢুকে গেছে, পর্যাপ্ত জায়গা নেই, তাই আমরা এবার এটা ইনক্রিজ করি। এই যে কথা হলো, আমরা যখন কোনো কিছু লিখি, বিশেষ করে অফিস এক্সেলে অনেক সময় দেখা যায় যে আমার লেখাগুলো হ্যাশ চিহ্ন হয় অথবা বক্স হয়। এর বড় একটা কারণ হলো আমার ওখানে পর্যাপ্ত জায়গা নেই। যেমন ধরেন আমরা যদি এখানে লিখি, ধরেন এমনি লিখতেছি 20 আচ্ছা, এখন তো যাইতে আছে হলো, আমরা এটাকে ছাড়া দিলাম। মনে করেন এর ঘরের জায়গাটা আমরা ছোট বড় করবো কীভাবে, আমাদের এই যে আমার 2 কলামের মাঝের যে গ্যাপ, সেখানে ডাবল ক্লিক করলে অটো অ্যাডজাস্ট হবে। অর্থাৎ ওই ঘরে আমার যতটুকু দরকার আমি ডাবল ক্লিক করছি, এই ঘরে যা দরকার, যেমন যতটুকু দরকার ততটুকুই নিচে, কিন্তু এর থেকে বেশি দরকার নেই। ডাবল ক্লিক করছি, এই ঘরে যতটুকু দরকার, যেমন এই যে 20-এর পরে কত বড় একটা জায়গা ফাঁকা, ডাবল ক্লিক করি, এই যে চাপে আসছে যে ওর আর অত বেশি দরকার নেই। কিন্তু এইটাকে যদি আমি নিজে ধরে ছোট করে দিতাম, ধরেন আমার এই জায়গাটুকুই দরকার, কথাটা সামনে তো বিশাল ফাঁকা আছে নাকি, তা যাচ্ছে না। এই যে পরের যে স্টাইলটা আছে, এই স্টাইলের জন্য যে পরিমাণ জায়গা দরকার, সে পরিমাণ জায়গা মিলে দুটো মিলে কিন্তু এই জায়গাটুকু নিয়ে দখল করে আছে। এবার এটাকে আমরা ছোট করে দিই। প্রথম যে বিষয়টা দেখেন, এটা কি হচ্ছে, দশমিকের পর থেকে কিন্তু দশমিকের পরের সময়গুলো কিন্তু ডুবাই ফেলছে, বাইগুলো আছে। আর নিচের ঘরটা দেখেন, আর কিন্তু যাওয়ার কোনো উপায় নেই, একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। দেখেন এবার কিন্তু হ্যাশ চিহ্ন আসছে এবং এইটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তাহলে কে ফাঁকা, যেমন ফাঁকা কেন হলো আর হ্যাশ কেন আসলো? হ্যাশ আসলো যেখানে লেখাগুলো নর্মাল মোডে আছে, এই যে বিশেষ করে নাম্বার থেকে জেনারেল মোডে আছে, আর অন্যটা অন্য কোনো ফরম্যাটে আছে। ঠিক করার উপায় কি? হয় আমাকে এখানে নিজে ধরে ঠিক করতে হবে, অথবা 2 কলামের মাঝে আমাকে শুধু ডাবল ক্লিক করতে হবে। তাহলে যতটুকু আমার স্পেস দরকার ততটুকু স্পেস অটোমেটিকলি নিয়ে নেবে। আচ্ছা, এবার আছে আমাদের অ্যালাইনমেন্ট, মানে টেক্সটের, এটা হলো রোটেশন, যেটাকে আমরা এবার ওরিয়েন্টেশন বলছিলাম। পেজ ওরিয়েন্টেশন আমরা কয় প্রকার পড়ছিলাম? 2 প্রকার। কি পড়ছিলাম? পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। ওটা ছিল পেজ ওরিয়েন্টেশন। এবার সে টেক্সট ওরিয়েন্টেশন, এটাও কিন্তু ওরিয়েন্টেশন, কিন্তু এটা শুধু হলো টেক্সট ওরিয়েন্টেশন। এটার নির্ধারিত কোনো প্রকারভেদ নাই, কারণ আমি কত পার্সেন্ট নিব সেটা তো আমি জানি না। এটা আছে অ্যাঙ্গেলে, এই যে নিচ থেকে উপর দিকে উঠতেছে, পরেরটা আছে উপর থেকে নিচে, তারপরটা ভার্টিক্যালি একটা করে অক্ষর নামতেছে। তাহলে রোটেট টেক্সট আপ, নিচ থেকে উপরে উঠতেছে, এটা রোটেট টেক্সট ডাউন, উপর থেকে নিচে নামতেছে। এছাড়াও ফরম্যাট সেলস এলিমেন্টে গেলে আমি আমার মতো করে এখানে পার্সেন্টেজ লিখে দিতে পারবো, আমার কত পার্সেন্ট দরকার। এই যেখানে পার্সেন্ট দেওয়া আছে, এই মুহূর্তে -90% আছে। এখন আমি 1% থেকে শুরু করে 99% পর্যন্ত বা 90% পর্যন্ত প্রতিটাই নিতে পারবো। তাহলে আমার অ্যালাইনমেন্টের কি এখানে টেক্সট অ্যালাইনমেন্ট আমি যদি বলি, তাহলে এরকে আমি ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারবো বা কত প্রকার বলতে পারবো? এত প্রকারভেদ বলা যাচ্ছে না, যাচ্ছে। তাহলে আমার টেক্সট ওরিয়েন্টেশনের নির্ধারিত প্রকারভেদ নেই, ঠিক আছে। এখন আমি এটা 0 করে দিলাম, তাহলে নর্মাল মোডে হবে। এই যে আমার নর্মাল মোডে আসছে, এটা হলো আমার কি, তাহলে টেক্সট ওরিয়েন্টেশন। এটা হচ্ছে ওরাপ টেক্সট কী করতেছে, মাঝে একটা গ্যাপ দিয়ে দিবে। এই যে এখানে খেয়াল করেন, আমরা একটু পিছিয়ে গেলাম, এই যে ওরাপ টেক্সট, এই যে নিচে যে গ্যাপটুকু আছে, আমরা এর আগে লাইন স্পেস দেখছিলাম না, এটা লাইন স্পেসের মধ্যে ওরাপ টেক্সট। এই দেখেন, এই যে এখানে একটা এক্সটেনশন গ্যাপ আসছে। ওরাপ টেক্সট আসলে কি কাজ করে? মানে প্রথম কথাটা হলো, আমরা যখন, যেমন ধরেন এটা এই মুহূর্তে কোথায় আছে দেখেন তো, আমার রাইটে এবং নিচে আছে।
এই জন্য আমি মিডিল করতাম, কিন্তু এই ঘরগুলো যেমন ছোটো হতো, চাপা স্বভাবের ঘর, ধরেন এরকম চাপা স্বভাবের। আমরা কি করি, অনেক সময় দেখা যায় আমাদের সবগুলো ঘর একদম ভরপুর, দেখতে খুব অসুবিধা হচ্ছে এবং সবাই নিচে নিচে আছে, পড়তে দিকতে অসুবিধা। তখন আমরা কি করি, তখন আমরা ওরাপ টেক্সট এই অপশনটা চালু করে দিই। তো এরা কি হয়, একটু উপরে একটু ডানে সরে যায়, তখন অন্য অন্য ঘরগুলো দেখতে সুবিধাজনক হয়। জানে যে এটা একদম উপরে আছে না, ওরাপ টেক্সট করি, আরও উপরে উঠে গেছে, এটাকে সেন্টার করে দিই। এই যে ডান থেকে একটু বামে দিকে সরছে। মার্চ অ্যান্ড সেন্টার, আমরা জানি মার্চ মানে কি, একত্রিত করা। তো মার্চ করতে গেলে আমাদের মিনিমাম প্রশ্ন থাকে, যেন আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে যদি 3 মাস 6 মাস মেয়াদী, জানুয়ারি জুন এই পরীক্ষার 48 নম্বর প্রশ্ন ছিল, নাকি সরি 50 নম্বর প্রশ্ন ছিল, মেইল মার্চ করতে কয়টি ফাইলের প্রয়োজন? অন্তত 2টি। কারণ কাউকে মার্চ করতে গেলে জানি যে মার্চ অ্যান্ড সেন্টার, একটা ফাইলার কি মার্চ করবে, এই যে এদেরকে সবগুলো মিলে কতগুলো সেল আছে মার্চ অ্যান্ড সেন্টার, সবগুলো মিলে একটা বানাই দিছে। তো মিনিমাম মার্চ করতে গেলে মিনিমাম আমার দরকার হলো অন্তত 2টি, এই মার্চ অ্যান্ড সেন্টার অন্তত 2টি। আচ্ছা, যদি আবার আগের জায়গায় ফেরত যেতে চাই, তাহলে এখানে ওয়ার্ডের ক্ষেত্রে এখান থেকে আগের জায়গায় ফেরত যাওয়ার অপশন ছিল না, এখানে আবার ওই অপশনটা আছে, এখানে আনমার্স অপশন আছে, এই যে আনমার্স সেলস এক্সেলে। এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে, মার্স এবং আনমার্স 2টি কমান্ড কোন প্রোগ্রামের মধ্যে আছে? ওয়ার্ডে, এক্সেলে, এক্সেসে, পাওয়ার পয়েন্টে? এক্সেলে। গুড, তাহলে আমি মার্সও পাচ্ছি আবার আনমার্সও পাচ্ছি। আচ্ছা, আমরা ফন্ট গ্রুপের বাকি কাজগুলো একটু দেখি। যে ফন্ট গ্রুপ আমাদের আরও কিছু কাজ আছে, কন্ট্রোল ডিতে ফন্ট আমরা জানি। আচ্ছা, ফন্ট গ্রুপের আমাদের ফন্ট স্টাইল হিসেবে পরীক্ষায় প্রশ্ন আসে, যেটা আমাদের জানুয়ারি জুন এপ্রিল জুনের গত 14 জুনের 48 নম্বর প্রশ্ন ছিল, নিচের কোনটি ফন্ট স্টাইল নয়? যা ছিল বোল্ড, ইতালিক, রেগুলার এবং সুপার স্ক্রিপ্ট। আমরা এখানে যদি দেখি সুপার স্ক্রিপ্ট, এখন কেন সুপার স্ক্রিপ্ট আমার ফন্ট স্টাইল নয়? কারণটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, এখানে দেখেন সুপার স্ক্রিপ্ট হচ্ছে আমার ইফেক্ট। গুড, আর তাহলে ফন্ট স্টাইল কয়টা পরীক্ষা বারবার আসে? ফন্ট স্টাইল 4টা, রেগুলার, ইতালিক, বোল্ড ইতালিক। গুড, ফন্ট সাইজ তো আমরা পড়ে আসছি, আন্ডারলাইন দেখে আসছি, কালার দেখছি, নর্মাল ফন্ট এটা আমরা দেখে আসছি, নর্মাল কালার আর কি, ইফেক্ট, এই তো শেষ। এখন এই জায়গাতেই প্রশ্নটা পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্নটা আসে যে হিডেন ইফেক্ট, ফন্ট হিডেন অথবা ফন্ট এমবুশ অথবা ইনগ্রেভ, এটা কোন প্রোগ্রামে থাকে? আমরা ওয়ার্ডে দেখে আসলাম, একটু ওয়ার্ডটা দেখি, কন্ট্রোল টি করলাম, এই যে এনগ্রেভ, এমবুশ, আউটলাইন, শ্যাডো, এই ইফেক্টগুলো কোন প্রোগ্রামে আছে? ওয়ার্ডে। তাহলে এক্সেলে এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে, নিচের কোনটি মাইক্রোসফট অফিস এক্সেলের ইফেক্ট? দেওয়া আছে স্ট্রাইক থ্রো, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এমবুশ। প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি মাইক্রোসফট অফিস এক্সেলের ইফেক্ট নয়? এমবুশ। গুড, আমাকে তাহলে 3টা অন্তত মুখস্থ রাখতে হবে, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্ট্রাইক থ্রো। কারণ আমরা জানি ওয়ার্ডে আমাদের ডাবল স্ট্রাইক থ্রো ছিল না? এই যে ওয়ার্ডে যখন ক্লাস করছিলাম, এই যে স্ট্রাইক থ্রো, ডাবল স্ট্রাইক থ্রো। তাহলে পরীক্ষার প্রশ্নের জন্য আমাকে শুধু 3টা মনে রাখলেই চলতেছে, যে 3টা ইফেক্ট যার মনে থাকবে সে আশা করতে আর ভুল করবে না, কারণ বাকি কোনটা ইফেক্ট কি হয় হোক ওয়ার্ডের। হ্যাঁ, এই তো এই 3টা তো ওয়ার্ডেও আছে, কিন্তু 3টা একক হলো এক্সেলের। আচ্ছা, এগুলো আমাদের ফন্ট গ্রুপ। দেখবে অ্যালাইনমেন্ট গ্রুপ, বাড়তি যে কাজগুলো আছে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা কী কী দেখলাম? প্রথমত আমার লেখাটা কোন পজিশনে আছে, আমরা কি পজিশনের কথা কি বলছিলাম? এই যে লেফট ইন্ডেন্ট নাকি সেন্টার, রাইট ইন্ডেন্ট নাকি ফিল নাকি জাস্টিফাই, কীভাবে রাখবো? আমরা এই মুহূর্তে রাখছি কোথায়? এই যে সেন্টার, এই যে দেখেন সেন্টার। আচ্ছা, ইন্ডেন্ট কি আমরা দিব? এই যে ইনক্রিজ ইন্ডেন্ট, ডিক্রিজ ইন্ডেন্ট করছিলাম, আমরা বলছিলাম ইন্ডেন্ট নর্মালি কত? ইন্ডেন্ট নর্মালি তো 0ই থাকে, কিন্তু কত দেয়, মানে ইন্ডেন্ট দিলে কত হয়? আধা ইঞ্চি করে যায়, কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না আমার মতো করে। হ্যাঁ, সেই ইন্ডেন্ট আছে, এই যে ইন্ডেন্ট আমরা যে ওয়ার্ডে দেখছিলাম না ইন্ডেন্ট, আমরা এই যে আমাদের পেজ লেআউট মনে দেখছিলাম, এই যে ইন্ডেন্ট নর্মালি কত? 0, কিন্তু আমি লেফট রাইট দুটো তো চেঞ্জ করা যাচ্ছে। আচ্ছা, সেই ইন্ডেন্ট আর কি এখানে। ভার্টিক্যাল মানে কি? এত দাঁড় করানো, এখন ভার্টিক্যালি কোথায় আছে? বটম। এই যে ভার্টিক্যালি কোথায় পজিশন? বটম, নিচে, একে উপরে উঠে দেই টপ, এটা টপে চলে যাবে। এখন এটা সেভ না করার মতো আসবে না, এটা অটোমেটিকলি এই লেখাটা টপে চলে, এই যে টপে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, অ্যালাইনমেন্ট আবার যাই, এই যে টপ,
আচ্ছা, ওরাপ টেক্সট, এই যে এখানে ছিল অপশন শ্রিং টু ফিট, যতটুকু আছে মার্সেল, এই যে মার্সেল, শ্রিং টু ফিটের মধ্যে প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে কি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন এই যে কোণে, এটা হলো ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশন আমরা কি এখানে আমার মনে মতো নিতে পারবো না। আমার দরকার 25 ডিগ্রি, নিলাম 25 ডিগ্রি, লেখা আমার 25 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। কতটা কোনটা থেকে গেছে, এটা তো ব্ল্যাঙ্ক ছিল। এই জায়গা না দেখে না ওরকম দেখাচ্ছে, জায়গাটা বাড়াই, সব বেরিয়ে আসছে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, তাহলে আবার ওরাপ টেক্সট থেকে বের হওয়ার উপায় কি? নর্মাল হওয়ার, আমার অ্যালাইনমেন্ট গ্রুপে যায়, শুধু 0 ডিগ্রি করে দেওয়া। বাপরে, এই আবার নর্মাল। এই হলো আমার অ্যালাইনমেন্ট গ্রুপ পর্যন্ত। তাহলে আমরা আজকে কি কি দেখলাম, আমরা একটু রিভিশন দিই। আমাদের মাইক্রোসফট অফিস এক্সেলের আমরা দেখলাম হোম মেনুতে প্রথম ক্লিপবোর্ড গ্রুপ, কন্ট্রোল এক্স তে কাট, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। দেখলাম ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে কি যে আমরা এই যে এতক্ষণ ধরে যে কাজগুলো করলাম, ফন্ট গ্রুপ, অ্যালাইনমেন্ট গ্রুপ, এগুলোর কাজগুলো কপি করা। তারপর প্রথমটা দেখলাম আমরা ফন্ট স্টাইল, ফন্ট নাম। ফন্ট নাম হলো আমার ডিফল্ট হিসেবে ক্যালিব্রি, ওয়ার্ডে হলে ডিফল্ট ক্যালিব্রি বডি। যদি আমার বহুল ব্যবহৃত ইংরেজি ফন্ট হয় তাহলে হলো টাইমস নিউ রোমান। বহুল ব্যবহৃত বাংলা ফন্ট হলে সুতুনি এমজে। ফন্ট স্টাইল ডিফল্ট থাকে 11, সর্বনিম্ন সিলেকশন হলো 8, নর্মালি সর্বনিম্ন লেখা যায় হলো 1। ফন্ট সেল এক্সেলে সর্বোচ্চ হলো 409, ওয়ার্ডে হলে সর্বনিম্ন 1, সর্বোচ্চ 1638। দেখলাম ইনক্রিজ ইন্ডেন্ট, ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ। দেখলাম বোল্ড, কন্ট্রোল বিতে বোল্ড, কন্ট্রোল আইতে ইতালিক, কন্ট্রোল ইউতে আন্ডারলাইন। যদি ডাবল আন্ডারলাইন দিতে তাহলে কন্ট্রোল শিফট ডিতে ডাবল আন্ডারলাইন, যেমন এটা কন্ট্রোল শিফট ডি। এটা ওয়ার্ডে কাজ করে দেখি, কন্ট্রোল শিফট ডিতে হলো ডাবল আন্ডারলাইন, ওয়ার্ডে কাজ করছে, এক্সেলে এই মুহূর্তে কাজ করছে না, ঠিক আছে। ডাবল আন্ডারলাইন, কন্ট্রোল ইউতে হলো আন্ডারলাইন, কন্ট্রোল শিফট ডিতে হচ্ছে ডাবল আন্ডারলাইন। আচ্ছা, পরে আমরা কি দেখলাম, আমার টেবিল অর্থাৎ বর্ডার, দেখলাম হাইলাইট কালার, দেখলাম ফন্ট কালার, এছাড়াও দেখলাম টেক্সট ওরাপিং, টেক্সট অ্যালাইনমেন্ট। ওয়ার্ডের ক্ষেত্রে টেক্সট ছিল 4টা, এক্সেল হলো 3টা। টেক্সট পজিশন ওয়ার্ডেও 9টা, এখানেও 9টা। আমরা দেখলাম ইনক্রিজ ইন্ডেন্ট, ডিক্রিজ ইন্ডেন্ট। দেখলাম হলো আমার টেক্সট ওরিয়েন্টেশন। ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখছিলাম হলো আমার পেজ ওরিয়েন্টেশন 2 প্রকার, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। এখানে দেখলাম টেক্সট ওরিয়েন্টেশন, লেখার ওরিয়েন্টেশন। ওয়ার্ডের ক্ষেত্রে ছিল টেক্সট ডিরেকশন 3 প্রকার, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, বাঁ থেকে ডানে। ছিল টেক্সট ডিরেকশন, এটা হলো টেক্সট ওরিয়েন্টেশন। এই প্রশ্নগুলো আমরা বারবার ভুল করি, কোনটা ওরিয়েন্টেশন আর কোনটা ডিরেকশন। আচ্ছা, এবার হচ্ছে আমার ওরাপ টেক্সট, আচ্ছা মার্কস অ্যান্ড সেন্টার একত্রিত করা এবং সংযোজন করা। এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।